হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। আমি হোস্ট সূর্য। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। আজ 5 নভেম্বর 2025 বুধবার। আজ কলকাতা থেকে রামেশ্বরম ভ্রমণ সিরিজের চতুর্থ দিন এবং রামেশ্বরম ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা ভ্রমণ করব রামেশ্বরমের সাইট সিন। আজকে রামেশ্বরম সাইট সিনে যে দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরব সেগুলোই তোমাদেরকে পরপরভাবে তুলে ধরব। এখন আমি রয়েছি রামেশ্বরমের হোটেলের রুমে। হোটেলের রুম থেকে বেরিয়ে প্রথমে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর শুরু করব আজকের রামেশ্বরমের সাইট সিন। চলো ব্রেকফাস্ট করে আসি। বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। এই হচ্ছে হোটেল। তো এই হচ্ছে মন্দিরের সাউথ গেটের রাস্তা, এটা হচ্ছে মন্দিরের ওয়েস্ট গেটের রাস্তা। ঠিক ওয়েস্ট গেটের রাস্তার সামনেই রয়েছে হোটেল পান্ডিয়াস। এখানে আজকে আমরা ব্রেকফাস্ট করব হোটেল পান্ডিয়াসে। কারি পাতার এই বড়া দাম নিল 10 টাকা। এটা পান্ডিয়াসদের চা এবং স্ন্যাক্স কাউন্টার। এই হচ্ছে পান্ডিয়াসদের স্ন্যাক্স এবং চায়ের কাউন্টার। এখানে কারি পাতার বড়া, ডাল বড়া, বড়া এবং সমোসা সবই 10 টাকা করে। আর এখানে ওদের চা তৈরি হচ্ছে, পান্ডিয়াসদের চা তৈরি হচ্ছে। এখান থেকে দুটো বড়া আমরা খেয়ে নিলাম আজকের আমাদের ব্রেকফাস্টে। এই হচ্ছে বড়া এবং ডাল বড়া, সবার দামই 10 টাকা করে। এই হচ্ছে হোটেল পান্ডিয়াসদের ফুড মেনু। এই হচ্ছে হোটেল পান্ডিয়াস ভেতরের রেস্টুরেন্ট। আমরা বাইরে থেকেই এদের বাইরের যে স্ন্যাক্স কাউন্টার আছে সেখান থেকেই সকালের ব্রেকফাস্ট করলাম। এই হচ্ছে আজকে আমাদের অটো। এখন আমি যাচ্ছি প্রথম দর্শনীয় স্থান ধনুষকোটির উদ্দেশ্যে। আমরা যেখান থেকে ভ্রমণ যাত্রা শুরু করলাম সেখান থেকে ধনুষকোটির দূরত্ব 25 কিলোমিটার। যাবার পথে আমরা প্রথমে দর্শন করছি বিভীষণ টেম্পল। তো আমাদের সামনে আসতে চলেছে বিভীষণ টেম্পল। চলে এসেছি বিভীষণ মন্দিরের সামনে। ধনুষকোটি যাবার পথে তোমরা এই বিভীষণ মন্দিরে ঘুরে নিতে পারো। আমরা এখন দেখব বিভীষণ মন্দির। এই হচ্ছে বিভীষণ মন্দিরের সামনে অটো এবং কার পার্কিং এরিয়া। এটা হচ্ছে আজকে আমাদের অটো। এই পথ দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে। মন্দির প্রাঙ্গণ থেকে সমুদ্রটাকে কত সুন্দর দেখতে লাগছে, দেখো। প্রাকৃতিক দৃশ্য অদ্ভুত দেখার মতন। এই বিভীষণ মন্দিরের একটি গল্প রয়েছে। ভগবান শ্রীরামের জন্য বিভীষণ লঙ্কা রাজা হয়েছিলেন। বিভীষণ ছিলেন রাবণের সহোদর ভাই। রাবণ যখন মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসেন তখন বিভীষণ রাবণকে বলেন, সীতা হরণ মহাপাপ, তুমি সীতাকে রামের কাছে ফিরিয়ে দাও। রাবণ তখন খুব রুষ্ট হয়ে বিভীষণকে ভরা রাজসভায় অপমান করেন এবং তার রাজসভা থেকে বিভীষণকে তিনি বার করে দেন। নির্বাসিত বিভীষণ লঙ্কা থেকে বেরিয়ে তিনি এই স্থানে ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাক্ষাৎ করেন এবং ভগবান শ্রীরামচন্দ্র তাকে এই স্থানেই প্রতিশ্রুতি দেন যে ভগবান শ্রীরামচন্দ্র যখন লঙ্কা জয় করে দেশে ফিরবেন
তাকে লঙ্কা রাজা হিসাবে প্রতিষ্ঠিত করবেন। এই কারণেই এই স্থানটি বিখ্যাত, কারণ এই স্থানে দাঁড়িয়েই ভগবান শ্রীরামচন্দ্র বিভীষণকে লঙ্কা রাজা হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীকালে এখানে একটি মন্দির স্থাপন করা হয়। মন্দিরের ভেতরে বিভীষণের মূর্তি রয়েছে এবং রাম সীতা লক্ষ্মণের মূর্তি রয়েছে। এই হচ্ছে বিভীষণ মন্দিরের সামনের দৃশ্য। এই বিভীষণ মন্দিরকে এখানকার মানুষ কোঠার দারমার টেম্পল বলে। এই হচ্ছে সমগ্র বিভীষণ মন্দির। এই সমুদ্রের ঠিক এই পারে হচ্ছে বিভীষণ মন্দির। বিভীষণ মন্দির দেখার পর এখন যাচ্ছি ধনুষ্কোটির উদ্দেশ্যে। এই স্থান থেকে ধনুষ্কোটি আর মাত্র 8 কিলোমিটার দূরে। আমি যাচ্ছি ধনুষ্কোটি। আমার বাঁদিকে বঙ্গোপসাগর এবং ডান দিকে ভারত মহাসাগর। এই হচ্ছে বঙ্গোপসাগর, এই হচ্ছে ভারত মহাসাগর। रेलवे स्टेशन। ओके, रुक जाइए, हम देखा देते। চলে এসেছি ধনুষ্কোটিতে। এই পথ দিয়ে গেলে তোমরা ধনুষ্কোটির একটি পুরনো রেল স্টেশন পাবে। এখানে একটি মন্দির রয়েছে। এই হচ্ছে পুরনো ধনুষ্কোটি শহরের রেল স্টেশন। এই দেখো তোমরা, এখানে পুরনো মিটার গেজ লাইন ছিল। এই হচ্ছে পুরনো ধনুষ্কোটি শহরের রেল স্টেশনের ভগ্নাবশেষ। এই পুরনো ধনুষ্কোটি শহরে আগে একটি জনপদ ছিল। 1964 সালে 22শে ডিসেম্বর ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং ভয়াবহ সাইক্লোনের কারণে ধনুষ্কোটি শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এখানে যা যা বাড়িঘর ছিল, যা কিছু ছিল, সব কিছুই সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভেসে চলে যায়। এখানে কিছু কিছু তার নিদর্শন রয়েছে। তার মধ্যে হলো এই ধনুষ্কোটির রেল স্টেশন। সেই সামুদ্রিক ঝড়ের সময় একটি ট্রেন ছিল, যে ট্রেনে 200 জন যাত্রী ছিল। সমগ্র যাত্রী এবং সমগ্র ট্রেন সেই জলোচ্ছ্বাসে ভেসে চলে যায়। এই হচ্ছে সেই পুরনো ধনুষ্কোটি রেল স্টেশনের ভগ্নাবশেষ এবং সেই পুরনো ধনুষ্কোটি শহরের রেল স্টেশন। ধনুষ্কোটি রেল স্টেশনের ঠিক গায়ে এখানে মুসাম্বি লেবুর ফলের রসের দোকান রয়েছে। 1 গ্লাস এখানে ফলের রসের দাম 50 টাকা। চলে এলাম রাম সেতু দর্শন করতে। এই হচ্ছে সমগ্র রাম সেতুর অংশ। এই হচ্ছে এই স্থানে তোমাদেরকে অটো নামিয়ে দেবে এবং এখান থেকে তোমাদেরকে রাম সেতু দর্শন করতে হবে। দুধারে অনেক দোকানপাট রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক বাঁদিকে হচ্ছে ভারত মহাসাগর এবং ডান দিকে হচ্ছে বঙ্গোপসাগর। তো চলো তোমাদেরকে একবার ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর ভালো করে দেখিয়ে দিই। এই যে সমগ্র জায়গা, এই সমগ্র জায়গার এই যে বাঁদিকে যে রাস্তাটা, যেখানে অনেক ঝিনুক, মুক্তোরমালা, আরো অনেক ছোট ছোট
দোকান রয়েছে, মহিলাদের গয়নাগাটির দোকান রয়েছে। এই যে সমুদ্রটা তোমরা দেখছো, এটা হচ্ছে ভারত মহাসাগর। এই হচ্ছে ভারত মহাসাগর। এরকম অনেক বোল্ডার রয়েছে। ওই দূরে যে লাইট হাউস দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ধনুষকোটি, পুরনো ধনুষকোটি শহরের নিউ জেনারেশনের লাইট হাউস। এই যে সমুদ্রটা, এই সমুদ্রটা হচ্ছে ভারত মহাসাগর। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ভারত মহাসাগরকে। তো এবার চলো তোমাদেরকে বঙ্গোপসাগরটা দেখাই। এই পথ দিয়ে এসেছিলাম ভারত মহাসাগরে, ঠিক তার উল্টো দিকে যে দোকানগুলো রয়েছে, এখানে অনেক শঙ্খ কোরালসের দোকান রয়েছে। এই যে পথ, এই পথ দিয়ে তোমরা গেলে এই হচ্ছে বঙ্গোপসাগরে পৌঁছে যাবে। এই হলো বঙ্গোপসাগর। এই যে সাগরটা দেখছো, এই সাগরটাই হচ্ছে বঙ্গোপসাগর। তোমরা আমার পেছনে যে সাগরটা দেখছো, সেটাই হচ্ছে বঙ্গোপসাগর। পুরনো ধনুষকোটি শহর যেখানে ছিল, সেখান থেকে 2 কিলোমিটার লম্বা যে অংশটা দিয়ে আমাদের অটো এগিয়ে এলো, সেই অংশটি হচ্ছে সঞ্চয়জাত ভূখণ্ড। এটি সমুদ্রের মধ্যে একটি প্রলম্বিত অংশ বা ইলংগেটেড পার্ট। এই রকম ইলংগেটেড পার্ট বা প্রলম্বিত অংশ সমুদ্রের মধ্যে লম্বাভাবে বিস্তৃত হয়, তখন সেই অংশটিকে বলা হয় স্পিট। পুরনো ধনুষকোটি শহর যেখানে ছিল, সেখান থেকে প্রায় 2 কিলোমিটার লম্বা একটি স্পিট রয়েছে। এই স্পিট যখন সমুদ্রের ওপারে কোনো ভূখণ্ড বা দ্বীপের সাথে যুক্ত হয়, তখন তাকে টোম্বলো বলে। সাধারণভাবেই আমরা সেটাকে সেতু বলে থাকি। এই স্পিট বা টোম্বলো যাই বলো না কেন, এটা সমুদ্রের তলায় নিমজ্জিত পাথরের সাহায্যে তৈরি হয়। এই স্পিট সমুদ্রের তলায় নিমজ্জিত শিলার মাধ্যমে ওপারে লঙ্কা বা শ্রীলঙ্কার সাথে যুক্ত। এই নিমজ্জিত শিলা অংশটিকে মনে করা হয় ভগবান শ্রীরামচন্দ্র তৈরি করেছিলেন সেতু হিসাবে। কিন্তু আমি তোমাদেরকে যেটা বললাম সেটি হচ্ছে জিওগ্রাফিক্যাল ব্যাখ্যা। আমি এখন যে অংশটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে স্পিট, আর সমুদ্রের নিচে যে নিমজ্জিত শিলাখণ্ড রয়েছে সেগুলি হচ্ছে টোম্বলো। তোমাদেরকে একটু আগেই আলাদাভাবে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর দেখিয়েছি। বঙ্গোপসাগরের জলের রং হচ্ছে সবুজ, আর ভারত মহাসাগরের জলের রং হচ্ছে নীল। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের জলের রং আলাদা হওয়ার কারণের পেছনে রয়েছে জলের তাপমাত্রার পার্থক্যের কারণ। এই যে স্তম্ভটা দেখছো, এটাই হচ্ছে ভারতের পাম্বান দ্বীপের রামেশ্বরম শহরের একদম দক্ষিণে ধনুষকোটির শেষ বিন্দু। এখান থেকে 18 কিলোমিটার গেলে তোমরা পৌঁছে যাবে শ্রীলঙ্কাতে। সবাই ধনুষকোটিকে ভারতের শেষ বিন্দু বলে থাকে, তবে এটি ভুল কথা। ধনুষকোটি ভারতের শেষ বিন্দু নয়, প্রকৃতপক্ষে ভারতের শেষ বিন্দু হচ্ছে কন্যাকুমারী। ধনুষকোটি বলা যেতে পারে ভারতের পাম্বান দ্বীপের রামেশ্বরম শহরের একদম দক্ষিণের শেষ বিন্দু। এই অংশটি ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত নয়। ভারতের মূল ভূখণ্ডের মান্ডাপাম শহর থেকে পাম্বান ব্রিজ বা পাম্বান প্রণালীর দ্বারা পাম্বান দ্বীপের রামেশ্বরম শহরের সাথে যুক্ত হয়েছে। এই যে অংশটা দেখছো, ভারতের রামেশ্বরম শহরের দক্ষিণতম অংশ, ধনুষকোটির যে শেষ প্রান্ত, এর ঠিক সামনে দূরবীনের ব্যবস্থা রয়েছে। দূরবীন দিয়ে তোমরা রাম সেতু এবং ওপারে শ্রীলঙ্কা তোমরা দেখতে পাবে। এই দূরবীনে দেখার জন্য এক একজনকে 50 টাকা দিতে হবে। बंद करो। पहले समुद्र दिखा नहीं दिखा? हाँ, समुद्र देखा। महासागर बे बंगाल 2 सागर मिल रहे हैं। अच्छा, बीच में जमीन बालू रेती, बालू रेती। ये रेती के अंदर राम सेतु ब्रिज। अच्छा, पानी में डूबी गया, नासा में दिखा। अच्छा। यहाँ से स्टार्टिंग पॉइंट है राम सेतु। अच्छा। फिर पानी, अच्छा, पानी में बहुत पीछे काला वाला खंबा, हाँ खंबा है, गड्डी श्रीलंका लाइट हाउस। लाइट हाउस यहाँ से 18 किलोमीटर दूर है। 18 কিলোমিটার अभी दिखा? হ্যাঁ। ऊपर देखो, कुछ भी नहीं दिखा। এই হচ্ছে এখানে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। এই পুরনো ধনুষকোটিতে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং
ভয়াবহ সাইক্লোনের কারণে এই পুরনো ধনুষকুটি শহরে যে চার্চ ছিল সেটাও সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। সেই চার্চের দৃশ্য এটি, চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে সেই পুরনো চার্চ, চার্চের ভগ্নাবশেষ। এরকম পুরো বাঁধানো রাস্তা আছে তোমাদেরকে দেখার জন্য। এই যে দেখো, এখানে ওল্ড পোস্ট অফিস ছিল, অটোমেটিক ওয়াটার ছিল, ফ্লোটিং স্টোন ছিল, রামের টেম্পল ছিল, ওল্ড চার্চ ছিল, হাউস অ্যান্ড টেম্পল ছিল, মেডিকেল কলেজ ছিল, সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। চার্চের ভগ্নাংশ এই হচ্ছে, চার্চের ভগ্নাংশ। এখানে অনেক দোকান রয়েছে। এই হচ্ছে ভারত মহাসাগর। এই হচ্ছে ভারত মহাসাগর। এই যে রাস্তা, এই রাস্তা সামনে তোমরা পাবে হচ্ছে রেল স্টেশন। রেল স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসলে এই ডান দিকে হচ্ছে পুরানো চার্চ, এবং সামনে সোজা 2 কিলোমিটার মতন এগিয়ে গেলে পৌঁছে যাবে রাম সেতু, অর্থাৎ ভারতের শেষ বিন্দু। চার্চের ঠিক অপোজিটে এই হচ্ছে একটি খাবারের দোকান। এখানে আজকে আমি ইডলি খাবো। 2 পিস ইডলির দাম পড়লো 30 টাকা। ধনুষকোটি রাম সেতু দেখার পর এখন যাচ্ছি ডক্টর APJ আব্দুল কালামের বাড়ি দেখতে। পৌঁছে গেলাম ডক্টর APJ আব্দুল কালামের বাড়ির সামনে। ডক্টর APJ আব্দুল কালামের বাড়ি। উনিশশো সালে এই রকম ছিল, পরে 2011 সালে এই রকম এত বড় বাড়ি বানানো হয়। রামেশ্বর মন্দির ছাড়াও যে মানুষটির জন্য বিখ্যাত, সেই মানুষটি হচ্ছে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মহাকাশ বিজ্ঞানী তথা অধ্যাপক, ভারতবর্ষের মিসাইল জনক, সেই মহান ব্যক্তিটির নাম ডক্টর APJ আব্দুল কালাম। তার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। ডক্টর APJ আব্দুল কালামের বাড়ি দেখে এখন আমি যাচ্ছি রাম সীতা মন্দির দেখতে। অটো আমাদেরকে যেখানে নামিয়ে দিল তার ঠিক সামনে হচ্ছে কৃষ্ণের মন্দির। এই হচ্ছে কৃষ্ণের মন্দিরের গেট, তার পাশে হচ্ছে এই হচ্ছে রাম সীতা মন্দির। অটোর ঠিক পেছনে রয়েছে রামকুণ্ড। রাম সীতা মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রামকুণ্ড। রাবণ বধের পর ভগবান শ্রী রামচন্দ্র তার জটা এই কুণ্ডে ধুয়েছিলেন। আবার অনেকে বলেন যে ভগবান শ্রী রামচন্দ্র এই কুণ্ডে স্নান করে রাবণ বধ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তো এই হচ্ছে রামকুণ্ড। তো এবার চলো রামকুণ্ড থেকে বেরিয়ে এই হচ্ছে রাম সীতা মন্দির, তার উল্টো দিকে হচ্ছে এই হচ্ছে রামকুণ্ড। এবার চলো ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ঘুরিয়ে দেখাই।
মন্দিরের ভেতরের দৃশ্য ঠিক এই রকম। এখানে রয়েছে ফোয়ারা। এই হচ্ছে মূল মন্দির, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। বেরিয়ে যাচ্ছি কৃষ্ণের মন্দির থেকে। এবার চলো রাম সীতা মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশ করে গেলাম রাম সীতা মন্দিরে। মন্দিরের ভেতরে ঠাকুরের ছবি তুলতে দেওয়া হয় না। রাম সীতা মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। ভেতরে রাম সীতার ছবি তুলতে দেওয়া হয় না। এবার যাচ্ছি আমার পরবর্তী গন্তব্যে। এখন আমরা যাচ্ছি পঞ্চমুখী হনুমান মন্দির এবং নটরাজ মন্দির দেখতে। রাম সীতা মন্দিরের একদম কাছেই হচ্ছে পঞ্চমুখী হনুমানের মন্দির, তার ঠিক উল্টো দিকে হচ্ছে নটরাজ মন্দির। তো চলো এখন পঞ্চমুখী হনুমান মন্দিরে যাওয়া যাক। এই হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির। আমার পঞ্চমুখী হনুমান মন্দির দেখা হয়ে গেল। এখানে রয়েছে ভাসমান শিলা এবং পঞ্চমুখী হনুমানের মূর্তি। এই ভাসমান শিলা রাম সেতু তৈরির সময় ব্যবহার করা হয়েছিল, সেটা এখানে রয়েছে। এবার চলো নটরাজ মন্দির ঘুরে আসি। এই হচ্ছে নটরাজ মন্দির, পঞ্চমুখী হনুমান মন্দিরের ঠিক অপোজিটে রাস্তার ওই পারে। এই হচ্ছে নটরাজ মন্দির। এই হলো নটরাজের মূর্তি। প্রবেশের দুপাশে এরকম গজহস্তি রয়েছে। পঞ্চমুখী হনুমান মন্দির এবং নটরাজ মন্দির দেখার পর এখন যাচ্ছি লক্ষ্মণ কুণ্ড এবং রামপদম। তো চলো রামপদমে যাওয়া যাক। ঠিক চলে এসেছি রামপদম এবং লক্ষ্মণ তীর্থের কাছে। এই হচ্ছে রামপদম। এখানে ভগবান শ্রীরামের পায়ের চিহ্ন রয়েছে। এই রামপদমের এই গেট থেকে বেরোলেই এখানে রয়েছে লক্ষ্মণ তীর্থের গেট। এই হচ্ছে লক্ষ্মণ তীর্থ, লক্ষ্মণ তীর্থম মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে একটি কুণ্ড রয়েছে, যাকে লক্ষণ কুণ্ড বলে। জলের মাঝখানে রয়েছে এই কুণ্ড। এই মন্দিরের ভেতরে একটি কুণ্ড রয়েছে। শোনা যায় লক্ষণ রাবণ বধের আগে এই কুণ্ডের জলে স্নান করেছিলেন। তোমরা আমার পেছনে যে কুণ্ড দেখছো এটাই লক্ষণ কুণ্ড। এই কুণ্ডের জলে রাবণ বধের আগে লক্ষণ স্নান করেছিলেন। রামপদম লক্ষ্মণ তীর্থম দর্শন করার পর এখন যাচ্ছি বারান গঙ্গা দেখতে।
পৌঁছে গেলাম বিলন্দি তীর্থম বা বানগঙ্গাতে। এই হচ্ছে বিলন্দি তীর্থম বা বানগঙ্গার অটো স্ট্যান্ড, কার পার্কিং এরিয়া। এখানে রয়েছে একটি মন্দির, সংকট মোচন হনুমানের মন্দির। এই পথ ধরে তোমাদেরকে বানগঙ্গায় পৌঁছাতে হবে, সমুদ্রের মাঝখানে এই বানগঙ্গা। সামনে দেখো কত সুন্দর সমুদ্র, সবাই স্নান করছে। నాకు సింగిల్ ఫోటో এই হচ্ছে বানগঙ্গা। সীতা মা যখন এই স্থানে এসেছিলেন তখন তার প্রচন্ড জল পিপাসা পায়। সীতা মা তখন তার স্বামী শ্রীরামকে বলেন তার প্রচন্ড জল পিপাসা পেয়েছে। শ্রীরাম তখন প্রচন্ড চিন্তিত হয়ে পড়েন, কারণ চারিদিকে সমুদ্র, কোথাও কোনো মিষ্টি জলের কোনো চিহ্ন নেই। তখন শ্রীরাম এই স্থানে, এই সমুদ্রের মাঝে বান মেরে একটি মিষ্টি জলের কুয়ো তৈরি করেন। সেখান থেকে সীতা মা জল পান করেন। জায়গাটি খুবই সুন্দর, সমুদ্রের মাঝে সেতু করা রয়েছে, তার সামনে রয়েছে এই মিষ্টি জলের কুয়ো। এই যে সেতুটা দেখছো, এই সেতুর ঠিক এই ধার ধরে তোমরা নিচে একবারে সমুদ্রের কাছে চলে যেতে পারো। এখন আমি যাচ্ছি ব্রহ্মণ ব্রিজের উদ্দেশ্যে। এখন আমি এসে গেছি ব্রহ্মণ ব্রিজের ওপরে। আমার পেছনে যে সড়ক পথে যে ব্রিজটা দেখছো তার নাম ইন্দিরা সেতু। টুরিস্টের গাড়ি এই স্থানে দাঁড়িয়ে রয়েছে, সবাই ব্রহ্মণ ব্রিজের ছবি তুলছে। ব্রিজ থেকে নিচের ব্রহ্মণ দ্বীপ কত সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে পুরনো ব্রহ্মণ রেল সেতু এবং ওই দূরে হচ্ছে নতুন ব্রহ্মণ রেল সেতু। ট্রেন আসছে, 10x জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সমগ্র ট্রেন।
যে আমার পেছনে যে পুরনো পাম্বান ব্রিজ দেখছো, এটি ভারতবর্ষের সব থেকে পুরনো, সবার প্রথম সমুদ্রের ওপর তৈরি হওয়া রেল সেতু, এবং তার ঠিক পেছনেই রয়েছে ভারতবর্ষের ইঞ্জিনিয়ারদের তৈরি নতুন পাম্বান ব্রিজ। আমার পেছনে যে পুরনো পাম্বান ব্রিজ দেখছো, 1914 সালে 24শে ফেব্রুয়ারি এই পুরনো পাম্বান ব্রিজ ওপেন করা হয়। এই পাম্বান ব্রিজ ভারতের মূল ভূখণ্ডের মণ্ডপম শহরকে পাম্বান দ্বীপের রামেশ্বরম শহরের সাথে সংযুক্ত করেছে। ভারত তথা বিশ্বের প্রথম সমুদ্রের ওপর তৈরি হওয়া রেল সেতু 6 এপ্রিল 2025 সালে নতুন পাম্বান ব্রিজ তৈরি করা হয়। পাম্বান ব্রিজ দেখার পর আমরা যাচ্ছি এই ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালের সামনে। পৌঁছে গেলাম ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালের সামনে। এই হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালের গেট। ফিরে চলে এলাম এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল দেখে। ভেতরে ঘুরতে তোমাদের 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। যারা মহাকাশ গবেষণা নিয়ে কাজ করছো বা পড়াশোনা করছো, যারা মিসাইল সম্পর্কে জানার আগ্রহ আছে, তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। ভেতরে ছবি তোলা, ক্যামেরা, ফোন কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেয় না। একদম মেমোরিয়ালের মাঝখানে রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামের স্মৃতিসৌধ। এখানে রয়েছে এপিজে আব্দুল কালাম যে ভারতরত্ন, পদ্মভূষণ যে পেয়েছে, সেইগুলো এখানে রয়েছে। এছাড়া এখানে পিএসএলভি রকেটের ওপরে অনেক কিছু জানতে পারবে তোমরা। 2015 সালে 27শে জুলাই শেষবার যখন আইআইএমে শিলংয়ে স্পিচ দিতে দিতে তিনি তার দেহ ত্যাগ করেন, তখন তিনি যা যা সাথে নিয়েছিলেন, যে ড্রেস পরেছিলেন, সেগুলোই এখানে রয়েছে। এখানে ছবি তোলা, ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ বারণ। প্রবেশ করতে কোনো পয়সা লাগে না। এখানে পাশে রাস্তার ওপারে অনেক লকার রয়েছে, তোমরা সেখানে সবকিছু জমা রেখে তারপরে ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালে প্রবেশ করতে পারো। এটাই ছিল আমাদের আজকের এই রামেশ্বরম ভ্রমণের শেষ দর্শনীয় স্থান। ফিরে যাচ্ছি হোটেলে। ফিরে চলে এলাম যেখান থেকে আজকের এই রামেশ্বরম ভ্রমণ শুরু করেছিলাম, সেই স্থানে রামেশ্বরম মন্দিরের দক্ষিণ গেটের অটো স্ট্যান্ডে। আমাদের এই একদিনে রামেশ্বরম ভ্রমণে মোট 11টা স্পট আমি আজকে দেখলাম। টোটাল এই 11টা স্পট দেখতে আমার খরচা হলো 1600 টাকার মতো। তো তবে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, এখানে কিন্তু বাংলা হিন্দি ভাষা বুঝতে খুব অসুবিধা হয়। যে অটোর সাথেই তোমরা বুক করো না কেন, একটু ভালো করে দরদাম করে ভাষা বুঝে তারপরে কিন্তু এই অটো বুক করবে, এবং প্রত্যেকটা স্পট ভালো করে তোমরা কিন্তু বুঝে নেবে, তারপরেই তোমরা কিন্তু অটো বুক করবে। তো এখানেই শেষ হলো একদিনের রামেশ্বরম ভ্রমণ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওতে পাশে দেখো। যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখবে তাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।